দেশ জুড়ে আজ লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর ঘরে ঘরে যেন আনন্দের একটি নতুন ঢেউ বয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে যে প্রত্যাশা বুকে লালন করে আসছিলেন তারা, যে পরিবর্তনের স্বপ্ন দেখতেন রাতের পর রাত, সেই স্বপ্নই আজ বাস্তবের আলোয় ঝলমল করে উঠেছে। পেনশন ভাতা নিয়ে সরকারের এই ঐতিহাসিক ঘোষণা কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, এটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার কোটি কোটি সেবকের প্রতি এক গভীর ও আন্তরিক স্বীকৃতি, যারা জীবনের যৌবন, মেধা, পরিশ্রম সবকিছু উজাড় করে দিয়েছেন এই দেশের জন্য, এই মাটির জন্য, এই মানুষগুলোর জন্য। আজকের এই ঘোষণা তাদের সেই ত্যাগের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার এক আনুষ্ঠানিক প্রকাশ। দেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষের হৃদয়ে চিরকালের জন্য গেঁথে যায়। আজকের এই ঘোষণাটি সেই ধরনেরই একটি মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দেশের সামনে যে ঘোষণাটি দিলেন তা শুনে অনেক বয়স্ক পেনশনভোগীর চোখে জল এসে গেছে। কারণ এই মানুষগুলো এতদিন অপেক্ষা করেছেন, আশা রেখেছেন, আবার হতাশও হয়েছেন, কিন্তু আজ তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যারা এই রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের অবসর জীবনকে কষ্টময় করে রাখার কোনো অধিকার রাষ্ট্রের নেই। তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনেই আজকের এই ঘোষণা। এই ঘোষণার মূল বিষয়গুলো একটু বিস্তারিতভাবে বোঝা দরকার, কারণ এটি কেবল পেনশনের পরিমাণ বৃদ্ধির বিষয় নয়, এর মধ্যে রয়েছে একটি সামগ্রিক কাঠামোগত সংস্কারের পরিকল্পনা। পেনশন ব্যবস্থার যে পুরনো কাঠামো দীর্ঘদিন ধরে চলে আসছিল, যেখানে নানা জটিলতা, নানা অসঙ্গতি জমে উঠেছিল, সেই কাঠামোটিকেই এবার আমূল পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক, স্বচ্ছ, ন্যায্য এবং টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সংস্কার পরিচালিত হবে। এর মাধ্যমে শুধু আজকের পেনশনভোগীরা নয়, আগামীতে যারা অবসর নেবেন তারাও উপকৃত হবেন। পেনশন বৃদ্ধির পরিমাণ নিয়ে যদি আমরা বাস্তব হিসাব করি, তাহলে দেখা যাবে এই সিদ্ধান্ত কিভাবে সরাসরি মানুষের জীবন বদলে দিতে পারে। বাংলাদেশে সরকারি পেনশনভোগীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। এই মানুষগুলো সারা জীবন সরকারের বিভিন্ন দপ্তরে, স্কুলে, হাসপাতালে, থানায়, জেলা অফিসে কাজ করে গেছেন। তারা হয়তো বড় কোনো পদে ছিলেন না, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে ছিল না, কিন্তু প্রতিদিনের কাজের মধ্যে দিয়ে তারাই আসলে সরকারের চাকাটা সচল রেখেছেন। এই মানুষগুলো অবসরের পর 10 থেকে 15,000 টাকার মধ্যে পেনশন পান। এই টাকায় ঢাকা বা অন্য বড় শহরে বসবাস করা এই যুগে কতটা কঠিন তা সহজেই বোঝা যায়। একটি বাস্তব চিত্র তুলে ধরা যাক। ধরুন, একজন অবসরপ্রাপ্ত অফিস সহকারী মাসে 12,000 টাকা পেনশন পাচ্ছেন। ঢাকার কোনো পুরনো এলাকায় ছোট একটি বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন। বাড়ি ভাড়া 5 থেকে 6,000 টাকা। বাকি 6,000 টাকায় সংসারের বাজার খরচও, ওষুধের খরচ, বিদ্যুৎ বিল সব মেটাতে হয়। মাসের শেষে কিছু থাকে না, বরং অনেক সময় ধার করতে হয়। এই মানুষটির কাছে পেনশন বৃদ্ধির মানে অনেক বড়। যদি তার পেনশন 15,000 টাকায় উন্নীত হয়, তাহলে হঠাৎ করেই তার হাতে 3,000 টাকা বেশি আসে। ছোট হলেও এই 3,000 টাকা তার জীবনের চাপ অনেকটা কমিয়ে দেয়। সারা মাস ধার না করেই চলতে পারেন। ওষুধ কিনতে গিয়ে দ্বিধায় পড়তে হয় না। কখনো কখনো নাতি নাতুনির জন্য একটি ছোট উপহারও কিনতে পারেন। মধ্য গ্রেডের পেনশনভোগীদের কথা যদি বলি, ধরা যাক একজন অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মাসে 22,000 টাকা পেনশন পান। তার পরিবারে স্ত্রী এবং একটি ছেলে আছে যে এখনও পড়াশোনা করছে। বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, দুজনের ওষুধের খরচ সব মিলিয়ে মাসে 22,000 টাকায় সংসার চালানো অত্যন্ত কষ্টের। নতুন ঘোষণায় যদি তার পেনশন 25% বৃদ্ধি পেয়ে 27,500 টাকায় দাঁড়ায়, তাহলে প্রতি মাসে বাড়তি 5,500 টাকা পাচ্ছেন তিনি। এই অতিরিক্ত আয়ে তিনি হয়তো ছেলের প্রাইভেট টিউটরের খরচটা মেটাতে পারবেন, হয়তো বছরে একবার পুরো পরিবার নিয়ে একটু ভ্রমণে যেতে পারবেন, হয়তো দীর্ঘদিনের অপূর্ণ থাকা বাড়ির কোনো মেরামতের কাজটা করবেন।
উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও এই পরিবর্তন সমানভাবে প্রাসঙ্গিক। একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব মাসে হয়তো ৪৫ থেকে ৫০,০০০ টাকা পেনশন পাচ্ছেন। দেখতে অনেক মনে হলেও এই টাকায় একটি বড় পরিবার চালানো, সন্তানদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখা, নিজের ও স্ত্রীর স্বাস্থ্যসেবার খরচ বহন করা, সব মিলিয়ে এটিও যথেষ্ট নয়। ২০% বৃদ্ধিতে যদি তার পেনশন ৫৪ থেকে ৬০,০০০ টাকায় পৌঁছায়, তাহলে মাসে প্রায় ১০,০০০ টাকা বাড়তি আসে। এই অর্থ তার পারিবারিক জীবনে, স্বাস্থ্যসেবায় এবং ব্যক্তিগত নিরাপত্তায় একটি বড় ফারাক তৈরি করবে। এখন যদি সামগ্রিকভাবে হিসাব করা যায়, বাংলাদেশে মোট পেনশনভোগীর সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি ধরলে এবং গড়ে প্রতিজনের পেনশন ৫,০০০ টাকা করে বাড়লে প্রতি মাসে সরকারকে বাড়তি ৫০০ কোটি টাকা ব্যয় করতে হবে। বার্ষিক হিসেবে এই পরিমাণ দাঁড়ায় ৬,০০০ কোটি টাকায়। এটি একটি বিশাল অঙ্ক, কিন্তু এই অর্থটি নষ্ট হচ্ছে না, বরং এটি সরাসরি মানুষের হাতে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে, সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসছে। উন্নত বিশ্বের দেশগুলো তাদের জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ সামাজিক নিরাপত্তায় ব্যয় করে। বাংলাদেশও সেই পথেই হাঁটছে। পরিবার পেনশনের সংস্কার এই ঘোষণার সবচেয়ে মানবিক দিক। আমাদের সমাজে এমন হাজারো পরিবার আছে যেখানে একজন পেনশনভোগী মারা যাওয়ার পর তার বৃদ্ধ স্ত্রী বা বৃদ্ধ স্বামী একা পড়ে থাকেন। সন্তানরা হয়তো নিজের সংসার নিয়ে ব্যস্ত, দূরে থাকেন। এই নিঃসঙ্গ বয়স্ক মানুষটির জন্য পরিবার পেনশনই একমাত্র আর্থিক অবলম্বন। কিন্তু বর্তমানে পরিবার পেনশনের পরিমাণ প্রায় মূল পেনশনের চেয়ে অনেক কম থাকে, যা দিয়ে একজন বয়স্ক মানুষের জীবন চালানো অত্যন্ত কঠিন। একটি মর্মস্পর্শী উদাহরণ দেওয়া যাক। ধরুন, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মারা গেলেন। তার স্ত্রীর বয়স ৬৫ বছর। ছেলেমেয়েরা সবাই নিজ নিজের সংসারে প্রতিষ্ঠিত, কিন্তু অর্থনৈতিক চাপের কারণে মায়ের জন্য বেশি কিছু করতে পারেন না। এই মহিলার জন্য পরিবার পেনশন হিসেবে হয়তো ১৩,০০০ টাকা আসছে। এই টাকায় ঢাকার মতো শহরে একা থাকা প্রায় অসম্ভব। যদি পরিবার পেনশন ২০,০০০ টাকায় উন্নীত করা হয়, তাহলে এই মহিলার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। তিনি নিজের খাবার, ওষুধ, বাড়ি ভাড়া নিজে মেটাতে পারবেন। ছেলেমেয়ের উপর নির্ভর করতে হবে না। এই স্বনির্ভরতা একজন বয়স্ক মানুষের মানসিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। পেনশন বিতরণ পদ্ধতির সংস্কার নিয়েও এই ঘোষণায় সুস্পষ্ট কথা বলা হয়েছে। বর্তমানে পেনশন নিতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হয়। কাগজপত্র সংগ্রহ করা, নানা দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে সই নেওয়া, ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানো। এই প্রক্রিয়াগুলো একজন বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। অনেকে এই ঝামেলা এড়াতে দালালের শরণাপন্ন হন এবং ঠকেন। নতুন ব্যবস্থায় পুরো পেনশন প্রক্রিয়াটিকে অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। একবার নিবন্ধন করলে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বা মোবাইল ব্যাংকিং নম্বরে চলে যাবে। আর কোনো লাইনে দাঁড়াতে হবে না, আর কোনো দালালের কাছে যেতে হবে না, আর কোনো হয়রানির শিকার হতে হবে না। এই ডিজিটালাইজেশনের ফলে শুধু পেনশনভোগীরা নয়, সরকারও উপকৃত হবে। একটি কেন্দ্রীয় ডেটাবেজে সব পেনশনভোগীর তথ্য থাকলে প্রশাসনিক জটিলতা কমবে, দুর্নীতির সুযোগ কমবে এবং সরকারের পক্ষে সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করা সহজ হবে। পেনশনভোগীর মৃত্যুর পরে পরিবার পেনশন চালু করার প্রক্রিয়াটিও এই ডিজিটাল ব্যবস্থায় অনেক দ্রুত ও সহজ হবে। মৃত্যু সনদ অনলাইনে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই পরিবার পেনশন চালু হয়ে যাবে। পরিবারকে আর দপ্তরে দপ্তরে ছুটে বেড়াতে হবে না। নতুন প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য পেনশন পরিকল্পনার বিষয়টিও এই ঘোষণার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যারা এখন সদ্য চাকরিতে যোগ দিয়েছেন বা আগামীতে যোগ দেবেন, তাদের জন্য একটি আধুনিক কন্ট্রিবিউটরি পেনশন স্কিম চালু করার পরিকল্পনা রয়েছে। এই স্কিমে কর্মচারী নিজে যেমন অবদান রাখবেন, সরকারও সমান পরিমাণ অবদান রাখবে। দীর্ঘ কর্মজীবনে এই জমানো অর্থ একটি বড় তহবিলে পরিণত হবে। এই বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একটি বিস্তারিত হিসাব করা যাক।
একজন তরুণ সরকারি কর্মকর্তা মাসে ৭,০০০ টাকা বেতন পাচ্ছেন। এর ১০% অর্থাৎ ৬,০০০ টাকা প্রতি মাসে পেনশন তহবিলে জমা হলো। সরকারও সমপরিমাণ ৬,০০০ টাকা যোগ করল। মাসে মোট ১২,০০০ টাকা জমছে। প্রথম বছরেই জমল ১,৪৪,০০০ টাকা, ৫ বছরে ৭,২০,০০০ টাকা, ১০ বছরে ১৪,৪০,০০০ টাকা, ২০ বছরে ২৮,৮০,০০০ টাকা আর ৩০ বছর পূর্ণ হলে মূল জমার পরিমাণ দাঁড়াবে ৪৩,২০,০০০ টাকায়। এর ওপর বার্ষিক মুনাফা যোগ করলে পুরো তহবিল ১ কোটি টাকার কাছাকাছি বা তার বেশি হতে পারে। অবসরের সময় এই বিশাল তহবিল থেকে প্রতি মাসে একটি সম্মানজনক পেনশন পাবেন এই কর্মকর্তা। এই ঘোষণার পর